সুপার মারিও, ডঙ্কি কং, লেজেন্ড অফ জেলডা, পোকেমনের মতো গেম ও বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমিং ডিভাইস ম্যানুফ্যাকচারার নিনটেন্ডোর পথ চলার সময়কাল ১০০ বছরেরও বেশি। হ্যান্ডমেড প্লেয়িং কার্ড থেকে শুরু করে নিনটেন্ডো একটা সময় বিভিন্ন ধরনের খেলনা ম্যানুফ্যাকচারিং, রাইস প্যাকেজিং, লাভ হোটেল বিজনেস পরিচালনা করলেও ১৯৮০-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত গেমিং কনসোল বিজনেসে নিজেকে স্ট্রং প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। যদিও গত দশকে প্লেস্টেশন এবং এক্সবক্স সিরিজের ডিভাইসগুলোর জন্য একটা সময় মার্কেটে টিকে থাকতে বেশ স্ট্রাগল করছিল কোম্পানিটি, তবে শেষ পর্যন্ত সনি এবং মাইক্রোসফটের মতো কম্পিটিটরদের পাল্লা দিয়ে ভিডিও গেম কনসোল বিক্রির দিক থেকে ২০২১ সালে ২৫ মিলিয়ন ইউনিটের বেশি কনসোল বিক্রি করে প্রথম অবস্থানে আছে নিনটেন্ডো সুইচ। কিন্তু ঠিক কিভাবে স্ট্রাগলিং পিরিয়ডের থেকেও নিনটেন্ডো আজকের অবস্থানে আসার জন্য ঘুরে দাঁড়িয়েছে? বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। ১৮৮৯ সালে জাপানের কোয়োটোতে ফুসাজিরো ইয়ামাউচি মারুফুকো নিনটেন্ডো কার্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে নিনটেন্ডো নামে সর্বাধিক পরিচিত। শুরুতে কোম্পানিটি হানাফুদা নামে হাতে আঁকা প্লেয়িং কার্ড তৈরি করলেও ১৯ শতকের শুরুর দিকে এক্সপোর্টের উদ্দেশ্যে ওয়েস্টার্ন স্টাইলে প্লেয়িং কার্ডস তৈরি করতে শুরু করে। নতুন ধাঁচের এই কার্ডগুলো জাপানের পাশাপাশি ইন্টারন্যাশনালিও জনপ্রিয়তা অর্জন করে। ১৯৩৩ সালে কোম্পানির নাম এক দফা পরিবর্তন করে ইয়ামাউচি নিনটেন্ডো অ্যান্ড কোম্পানি রাখা হয়। ১৯৪০ সালে ফুসাজিরো ইয়ামাউচির মৃত্যুর পর ১৯৪৯ সালে হিরোশি ইয়ামাউচি কোম্পানিটির দায়িত্ব পান। তিনি ১৯৬২ সালে জাপানের ওসাকা স্টক এক্সচেঞ্জে নিনটেন্ডোকে পাবলিকলি লিস্টেড করেন। ১৯৬৩ সালে পুনরায় কোম্পানিটির নাম পরিবর্তন করে নিনটেন্ডো কোম্পানি লিমিটেড রাখা হয় এবং তখন থেকে কোম্পানিটি প্লেয়িং কার্ডসের পাশাপাশি বিভিন্ন গেমসও ম্যানুফ্যাকচার করতে শুরু করে। এছাড়া সে বছর থেকে ১৯৬৮ সাল পর্যন্ত প্লেয়িং কার্ডের পাশাপাশি নিনটেন্ডোর বিজনেস লাভ হোটেল থেকে শুরু করে ট্যাক্সি সার্ভিস, রোবট ভ্যাকুয়াম ক্লিনার ম্যানুফ্যাকচারের মতো আরও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এক্সপ্যান্ড করে। ১৯৬৯ সালে নিনটেন্ডোর গেম ডিপার্টমেন্ট আবারও রিইনফোর্স করে জাপানের উজি সিটিতে একটি প্রোডাকশন প্ল্যান্টও প্রতিষ্ঠা করা হয়। ১৯৭০-এর দশকে সারা বিশ্বের পাশাপাশি জাপানেও আর্কেড গেমিং বেশ জনপ্রিয় হয়ে ওঠে, যার প্রেক্ষিতে ১৯৭০ সালে নিনটেন্ডো এই আর্কেড গেমের জন্য সামঞ্জস্যপূর্ণ ইলেকট্রনিক টয় গেম বিমগান ইন্ট্রোডিউস করে, যা সে সময়ের গেম ইন্ডাস্ট্রিতে নিনটেন্ডোকে লিড এনে দিতে সক্ষম হয়। এমনকি ১৯৭২ সালে রিলিজ হওয়া বিশ্বের প্রথম গেমিং কনসোল মাগনাফক্স ওডিসিতেও নিনটেন্ডোর লাইট গান প্রোডাক্টটি কনসোল অ্যাক্সেসরি হিসেবে যুক্ত করা হয়েছিল। ১৯৭৪ সালে নিনটেন্ডো ইমেজ প্রজেকশন সিস্টেম ডেভেলপ করে তা অ্যামিউজমেন্ট আর্কেডে ইমপ্লিমেন্ট করে। সে বছর থেকেই কোম্পানিটি নিজেদের ম্যানুফ্যাকচার করা আর্কেড গেমিং মেশিনগুলো আমেরিকা এবং ইউরোপেও এক্সপোর্ট করতে শুরু করে। আর্কেড গেমিং মেশিনের ধারাবাহিকতায় ১৯৭৭ সালে মিৎসুবিশির সাথে কোলাবোরেশনে নিনটেন্ডো কালার টিভি গেম 6 নামে একটি গেমিং কনসোল জাপানে লঞ্চ করা হয়। এই কনসোলটির ব্যাপক জনপ্রিয়তার পর নিনটেন্ডো একই কনসোলের আপগ্রেডেড ভার্সন কালার টিভি গেম 15 লঞ্চ করে এবং কনসোলটির দুটি ভার্সনের প্রতিটি প্রায় ১ মিলিয়ন ইউনিট সেল হয়েছিল। কালার টিভি গেমসের সফলতায় পরবর্তী ৩ বছরের মধ্যে কোম্পানিটি টিভি গেম রেসিং 112, টিভি গেম ব্লক কুজুশি এবং কম্পিউটার টিভি গেম নামে আরও ৩টি নতুন গেমিং কনসোল লঞ্চ করে, যার প্রতিটি কাস্টমারদের মধ্যে বেশ সাড়া ফেলে। ১৯৭৯ সালে মিনোরু আরাকাওয়া ইউএসের নিউ ইয়র্ক সিটিতে নিনটেন্ডোর প্রথম অফিসিয়াল অপারেশন চালু করে। এরই মাঝে নিনটেন্ডোর আর&ডি ডিপার্টমেন্টের একজন এমপ্লয়ি গানপেই ইয়োকোই একদিন ট্রেনে ট্রাভেলের সময় একজন যাত্রীকে ক্যালকুলেটরে নাম্বার গেম খেলতে দেখেন। মূলত সেখান থেকেই কোম্পানিটির প্রথম হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের আইডিয়া জেনারেট হয় এবং ১৯৮০ সালে ক্যালকুলেটরের মাইক্রোপ্রসেসর ব্যবহার করেই নিনটেন্ডো তাদের প্রথম হ্যান্ডহেল্ড গেমিং কনসোল গেম অ্যান্ড ওয়াচ লঞ্চ করে, যার সর্বমোট ৪৩.৪ মিলিয়ন ইউনিট সেল হয়েছিল। ৮০ দশকের শুরু থেকেই ভিডিও গেম ইন্ডাস্ট্রির বুম শুরু হয়েছিল, কিন্তু ১৯৮২ থেকে ১৯৮৫ সালের মধ্যবর্তী সময়ে নর্থ আমেরিকায় গেমিং কনসোলগুলোতে থার্ড পার্টি গেমের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। এত গেমের আধিক্যের কারণে নতুন নতুন গেমিং কনসোলও মার্কেটে আসতে থাকে। বেশি বেশি থার্ড পার্টি গেম ও গেমিং কনসোলের কারণে সেগুলোর কোয়ালিটিও ড্রপ করে, যার কারণে কাস্টমার এন্ডেও থার্ড পার্টি গেমস ও কনসোলের চাহিদা কমতে শুরু করে এবং ২ বছরের মধ্যেই ১৯৮৫ সালে এই মার্কেট সাইজ মাত্র $১০০ মিলিয়ন নেমে আসে। নিউলি রাইজিং এই গেমিং কনসোল ইন্ডাস্ট্রির এ ধরনের সিচুয়েশন থেকে উত্তরণের জন্য নিনটেন্ডো ১৯৮৫ সালে
নর্থ আমেরিকান মার্কেটে নিনটেন্ডো এন্টারটেইনমেন্ট সিস্টেম বা NES লঞ্চ করে। NES এর মাধ্যমেই নিনটেন্ডো ভিডিও গেম কনজিউমারদের ভিডিও গেমের প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং 1988 সালে নর্থ আমেরিকাতে কোম্পানিটি 70% মার্কেট শেয়ার দখল করে এবং $2.3 বিলিয়ন রেভিনিউ নিয়ে কনসোল মার্কেটের ডমিনেন্ট প্লেয়ার হয়ে ওঠে। দ্য লংগেস্ট সার্ভাইভিং ভিডিও গেম সিস্টেম ইন দ্য হিস্ট্রি হিসেবে পরিচিত NES মূলত একটি থার্ড জেনারেশন গেমিং কনসোল, যা 1995 সালে ডিসকন্টিনিউড হওয়ার আগ পর্যন্ত গ্লোবালি 62 মিলিয়ন ইউনিট সেল হয়েছিল। ফাইনাল ফ্যান্টাসি, ক্যাসলভেনিয়া, মেট্রয়েড, লেজেন্ড অফ জেলডা এবং সুপার মারিও ব্রোসের মতো গেমগুলো এই কনসোলটির মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তবে 1989 সালে আরেক গেমিং কনসোল ব্র্যান্ড সেগা পাওয়ার অ্যান্ড হার্ডকোর গেমিংকে কেন্দ্র করে লঞ্চ করা জেনেসিস কনসোলটি তৎকালীন কনসোল মার্কেটে বেশ সাড়া ফেলে। ফলশ্রুতিতে বেশ স্বল্প সময়ের মধ্যেই সেগা নিনটেন্ডোর জন্য স্ট্রং কম্পিটিটর হয়ে ওঠে এবং তাদের মধ্যে কনসোল ওয়ারের সূত্রপাত হয়। সেগার সাথে কম্পিট করার লক্ষ্যে একই বছর নিনটেন্ডো তাদের দ্বিতীয় হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস গেম বয় লঞ্চ করে, যে রিলিজের মাত্র 2 সপ্তাহের মধ্যে 3 লক্ষ ইউনিট সেল হয়েছিল এবং এখনও পর্যন্ত গ্লোবালি এই ডিভাইসটি প্রায় 119 মিলিয়ন ইউনিট সেল হয়েছে। 1990 সালে সুপার নিনটেন্ডো এবং সুপার ফ্যামিকম নামে কোম্পানিটি আরও 2টি গেমিং কনসোল লঞ্চ করে। পরবর্তীতে 1991 সালে 16-বিট কনসোল সুপার ফ্যামিকমকে রিব্র্যান্ডিং করে সুপার NES বা SNES নামে US এর মার্কেটে লঞ্চ করা হয়, যা বেটার গেম প্রসেসিং এবং অডিও এক্সপেরিয়েন্স প্রোভাইড করত। এছাড়াও সিমলেস গেমিং এক্সপেরিয়েন্সের জন্য SNES কনসোলটিতে নিনটেন্ডোর অ্যাডভান্স কার্ট্রিজের সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়। তখন মার্কেট কম্পিটিশনের সেলসের দিক থেকে জেনেসিসের 34.06 মিলিয়ন ইউনিট সেলসকে পেছনে ফেলে SNES সর্বমোট 49.10 মিলিয়ন ইউনিট সেলস জেনারেট করেছিল। অন্যদিকে একই বছর মে মাসের 28 তারিখ শিকাগোতে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শোতে সনি নিনটেন্ডোর সাথে কোলাবোরেশনে SNES এর নতুন একটি সিডি ড্রাইভ ভার্সন লঞ্চ করার বিষয়ে অ্যানাউন্স করে। কিন্তু নিনটেন্ডোর ধারণা ছিল সনির সাথে কোলাবোরেশন করলে সনি সম্ভবত নিনটেন্ডোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের প্রমোশনের পাশাপাশি ভবিষ্যতে গেম বিজনেসেও কম্পিটিটর হয়ে দাঁড়াবে। ধারণাটি আরও শক্ত হয় যখন প্রজেক্টটির দায়িত্বে থাকা সনির একজন ইঞ্জিনিয়ার এই পার্টনারশিপটিকে সনির নিজস্ব গেমিং কনসোল তৈরির ফার্স্ট স্টেপ হিসেবে ডিফাইন করেন। ফলশ্রুতিতে ঘোষণার পরদিনই নিনটেন্ডো পাবলিকলি জানায় কোম্পানিটি উক্ত প্রজেক্টে সনির বিপরীতে নেদারল্যান্ড ভিত্তিক ফিলিপসের সাথে কোলাবোরেট করছে। এই ঘটনার প্রেক্ষিতে সনি কম্পিউটার্স এন্টারটেইনমেন্ট নামে নতুন একটি গেমিং কনসোল ম্যানুফ্যাকচারিং ডিভিশন যাত্রা শুরু করে। 1994 সালে সনি কম্পিউটার্স এন্টারটেইনমেন্ট সিডি স্টোরেজ ও 3D গ্রাফিক্স টেকনোলজি সহ বিশ্বের প্রথম গেমিং কনসোল প্লেস্টেশন 1 রিলিজ করে। বিল্ট ইন স্টোরেজের বিপরীতে সিডি স্টোরেজ হয় সে সময়ের কনসোল ভিত্তিক গেম ডেভেলপাররাও প্লেস্টেশনের জন্যই গেম ডেভেলপার দিকে ফোকাস করে। এছাড়া নিনটেন্ডোর 2D গেমের বিপরীতে সনির 3D গেম বেশি অ্যাট্রাকটিভ হওয়ার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও বেশ স্মুথ হওয়ায় কনজিউমাররাও প্লেস্টেশন 1 এর প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ে। এদিকে নিনটেন্ডো 1995 সালে সর্বপ্রথম ভার্চুয়াল রিয়ালিটি বেসড গেমিং কনসোল ভার্চুয়াল বয় লঞ্চ করে। তাদের ধারণা ছিল নতুন ডিভাইসটি হয়তো কাস্টমার অ্যাট্রাকশনের পাশাপাশি কনসোল ওয়ার্ল্ডে নিনটেন্ডোকে আবারও লিড এনে দিবে। কিন্তু ততদিনে প্লেস্টেশন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে ভার্চুয়াল বয় কনসোলটি কাস্টমারদের আকৃষ্ট করতে পারেইনি, বরং মাত্র 7.7 লক্ষ ইউনিট সেল হয়েছিল, যা তৎকালীন গেমিং কনসোল ইন্ডাস্ট্রিকে ডমিনেট করা নিনটেন্ডোর জন্য প্রথম ফিনান্সিয়াল ফেলিওর হয়ে দাঁড়ায়। তবে 1996 সালে নিনটেন্ডো 64-বিটের কনসোল ডিভাইস নিনটেন্ডো 64 বা N64 লঞ্চ করলে ভার্চুয়াল বয়ের ফেলিওর থেকে ইনস্ট্যান্ট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। রিলিজের প্রথম দিনে N64 কনসোলটি 5 লক্ষ ইউনিট সেল হয় এবং এখনও পর্যন্ত গ্লোবালি এই কনসোলটি প্রায় 33 মিলিয়ন ইউনিট সেল হয়েছে। পরবর্তীতে 2000 সালের আগ পর্যন্ত কোম্পানিটি গেম বয় পকেট, গেম বয় লাইট এবং গেম বয় কালারের মতো গেম বয় কনসোলটির আরও 3টি ভ্যারিয়েন্ট লঞ্চ করে, যা আগের গেম বয়গুলোর মতোই সাকসেসফুল ছিল। কিন্তু ততদিনে সনির প্লেস্টেশন কনসোল লাইনআপের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে কম্পিটিশনে টিকে থাকতে 2001 সালে নিনটেন্ডো আরেকটি হোম গেমিং কনসোল গেম কিউব লঞ্চ করে, যেখানে মিনি ডিস্ক ব্যবহার করে গেম খেলা যেত। কনসোলটি নভেম্বর মাসে US মার্কেটে রিলিজ করা হলে ডিসেম্বর মাসের মধ্যে শিপমেন্টকৃত 2.7 মিলিয়ন ইউনিট কনসোলের 95% সোল্ড আউট হয়ে যায়। ডিভাইসটির টোটাল সেলস ভলিউম ছিল 21.74 মিলিয়ন ইউনিট, যেখানে শুধুমাত্র US মার্কেটেই এর সেলসের পরিমাণ ছিল 12.55 মিলিয়ন ইউনিট। একই বছর কোম্পানিটি তাদের SNES এর মতো পাওয়ারফুল একটি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস গেম বয় অ্যাডভান্সড লঞ্চ করে, যেখানে নিনটেন্ডোর অরিজিনাল গেমগুলোর পাশাপাশি আরও বেশ কিছু গেম পোর্ট করে খেলা যেত। গেম বয় অ্যাডভান্সড গেম লাভারদের কাছে এতটাই জনপ্রিয়তা পায় যে গ্লোবালি 81 মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছিল। একই সময়ে একটি পকেট সাইজ গেমিং কনসোল নিনটেন্ডো পোকেমন মিনি লঞ্চ করা হলেও মাত্র 10টি গেম খেলা যেত বলে তেমন চাহিদা না থাকায় লঞ্চের 1 বছরেই তা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। 2004 সালে ডুয়াল স্ক্রিন হ্যান্ডহেল্ড কনসোল ডিভাইস নিনটেন্ডো DS লঞ্চ করা হয়, যা নিনটেন্ডোর সর্বকালের সবচেয়ে বেস্ট সেলিং ডিভাইস ছিল। ডুয়াল স্ক্রিন ছাড়াও কনসোলটিতে ছোট সাইজের কার্ট্রিজ, ওয়াইফাই এবং টাচ স্ক্রিনের মতো অ্যাডভান্স ফিচারগুলো অ্যাভেলেবল ছিল।
শুধুমাত্র নিনটেন্ডোর জন্য না, বরং হ্যান্ডহেল্ড গেমিং কনসোলের দিক থেকেও নিনটেন্ডো ডিএস এখনও পর্যন্ত গ্লোবালি সর্বমোট 154 মিলিয়ন ইউনিটের বেশি সেলস নিয়ে বেস্ট সেলিং ডিভাইস। 2005 সালে নিনটেন্ডো গেম বয়ের একটি মিনি ভার্সন গেম বয় মাইক্রো লঞ্চ করে। তবে নিনটেন্ডোকে কম্পিটিটরদের থেকে এগিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে 2006 সালে রিলিজ হওয়া নিনটেন্ডোর ব্র্যান্ড নিউ হোম গেমিং স্টেশন উই। কনসোলটি রিলিজের মুহূর্ত থেকে মাত্র 8 দিনেই 6 লক্ষ ইউনিট সেল জেনারেট করেছিল। এছাড়া উইয়ের লাইফ টাইম সেলসের পরিমাণ 101 মিলিয়ন ইউনিটেরও বেশি, যা এর কম্পিটিটর প্লে স্টেশন এবং এক্সবক্সের তুলনায় অনেক বেশি। যদিও 2008-09 সালে আরও দুটি কনসোল নিনটেন্ডো ডিএসআই ও নিনটেন্ডো ডিএসআই এক্সএল রিলিজ করা হলেও তেমন কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারেনি। অন্যদিকে 3 বছর আগে রিলিজ হওয়া উই তখনও সেলস জেনারেট করছিল বিধায় 2009 সাল শেষে কোম্পানির রেভিনিউর পরিমাণ ছিল $19 বিলিয়ন। স্টার তথ্যসূত্রে 2010 সালে কনসোল মার্কেটে উই যেখানে প্রায় 49% মার্কেট শেয়ার দখল করেছিল, সেখানে অন্য দুই টপ কম্পিটিটর এক্সবক্স 360 এবং প্লে স্টেশন 3 মার্কেট শেয়ার ছিল যথাক্রমে 27.3% এবং 24%। নিনটেন্ডো উই এবং নিনটেন্ডো ডিএস এর ব্যাপক সাফল্যের পর কোম্পানিটি 2011 সালে উই ফ্যামিলি এডিশন ও নিনটেন্ডো 3DS এবং 2012 সালে উই ইউ লঞ্চ করলেও তিনটি কনসোলই আনসাকসেসফুল ছিল। এমনকি ভার্চুয়াল বয়ের পর উই ইউ ছিল নিনটেন্ডোর সেকেন্ড বিগেস্ট কমার্শিয়াল ফেলিওর, কেননা রিলিজের পর 2013 সালে কনসোলটি মাত্র 3.45 মিলিয়ন ইউনিট সেল হয়েছিল। গেম প্যাড এবং ব্যাটারি লাইফের সমস্যার পাশাপাশি টাচ স্ক্রিন ইস্যু, থার্ড পার্টি গেমের পারফরম্যান্স ড্রপের মতো কারণগুলোকে কেন্দ্র করে উই ইউ কাস্টমারদের অ্যাট্রাকশনে ব্যর্থ হয়। এছাড়া কম্পিটিটররা যেখানে ব্লুরে ডিস্ক ড্রাইভের মাধ্যমে 4K রেজলিউশনে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করছিল, সেখানে উই ইউ কেবলমাত্র HD রেজলিউশন প্রোভাইড করতে পারত। মূলত এই সকল কারণে ডিভাইসটি এখন পর্যন্ত গ্লোবালি মাত্র 13.56 মিলিয়ন ইউনিট সেল হয়েছে। এছাড়া সে সময় সনি এবং মাইক্রোসফট তাদের প্রোডাক্টগুলোর মাধ্যমে কনজিউমারদের সিমলেস গেমিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি ভার্সেটাইল গেম লাইব্রেরি প্রোভাইড করছিল। উপরন্তু মাইক্রোসফট এবং সনি নিজেদের ডিভাইসগুলোর প্রাইসিং কমিয়ে আনলেও নিনটেন্ডোর প্রোডাক্টগুলোর দাম একই থাকায় ওভারঅল সেলসের উপরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। অন্যদিকে 2010 সালের পর থেকে কনজিউমার লেভেলে স্মার্টফোনের ব্যবহার বাড়তে থাকলে স্মার্টফোন গেমিং ইন্ডাস্ট্রিও বুম করতে শুরু করে। প্রায় সবার হাতেই একটি পটেনশিয়াল গেমিং ডিভাইস থাকাতে ডেডিকেটেড হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের প্রয়োজনীয়তা কমতে থাকে, যা নিনটেন্ডোর জন্য হুমকি হয়ে ওঠে। ফলশ্রুতিতে 2010 সালে যেখানে কোম্পানিটির রেভিনিউর পরিমাণ ছিল প্রায় $19 বিলিয়ন, তা প্রতি বছরই ক্রমাগত কমে 2017 সাল শেষে মাত্র $4.3 বিলিয়ন নেমে আসে। 2017 সালে নিনটেন্ডো একটি 2-in-1 হাইব্রিড সিস্টেম হ্যান্ডহেল্ড গেমিং কনসোল নিনটেন্ডো সুইচ রিলিজ করে, যা পোর্টেবল এবং ডকড দুইভাবেই ব্যবহার করা যায়। ডিভাইসটির গ্লোবাল রিলিজের পর 2018 সাল পর্যন্ত মোট 17.79 মিলিয়ন ইউনিট সেলস জেনারেট করেছিল। মূলত নতুন চেঞ্জেবল ফরম্যাটের কারণে নিনটেন্ডো সুইচ একই সাথে ট্র্যাডিশনাল হোম কনসোলের মতো মনিটর কিংবা টিভিতে কানেক্ট করে খেলার পাশাপাশি সাইড মাউন্টেড জয়কন কন্ট্রোলার ব্যবহার করে পোর্টেবল হ্যান্ডহেল্ড কনসোল হিসেবেও ব্যবহার করা যায়। একই ডিভাইসের মাধ্যমে হোম এবং পোর্টেবল মার্কেট ক্যাচ করার কারণে বেশ স্বল্প সময়ে নিনটেন্ডো সুইচ জনপ্রিয়তা পেতে শুরু করে। করোনা মহামারীর প্রভাবে গ্লোবালি কনসোলের সেলস বৃদ্ধি পেলে নিনটেন্ডো সুইচের সেলসও বেড়ে যায়। মূলত সুপার মারিও অডিসি এবং পোকিমনের মতো ক্যাজুয়াল গেমগুলোর কারণে নভিশ গেমারদের কাছে সুইচ বেশ জনপ্রিয়তা পায়। নিনটেন্ডো সুইচের ডাইভার্স গেমিং এক্সপিরিয়েন্সের কারণে কনসোলটির সেলস প্রতি বছরই বৃদ্ধি পেয়েছে এবং রিলিজ পাওয়ার পর থেকে 2022 সালের জুন পর্যন্ত ডিভাইসটির 111.08 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। এছাড়া করোনা চলাকালীন 2020 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের মার্চ পর্যন্ত নিনটেন্ডো বেশ কিছু নতুন গেমও রিলিজ করে, যেগুলো সুইচ ইউজারদের কাছে বেশ সাড়া পায়। এই গেমগুলোর মধ্যে অ্যানিমাল ক্রসিং নিউ হরাইজন্স একাই 34 মিলিয়ন কপির বেশি এবং রিং ফিট অ্যাডভেঞ্চার 4 মিলিয়ন কপির বেশি সেল হয়েছিল। মূলত নিনটেন্ডো সুইচ এবং এর গেমগুলোর সফলতাই কোম্পানিটিকে পরবর্তীতে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। 2022 সালে রেভিনিউর দিক থেকে টপ গেমিং কনসোল ম্যানুফ্যাকচারারদের মধ্যে সনি ও মাইক্রোসফটের পরই $15.3 বিলিয়ন রেভিনিউ নিয়ে নিনটেন্ডো তৃতীয় অবস্থানে ছিল। এছাড়া ইতোমধ্যে নিনটেন্ডো তাদের গেম লাইব্রেরির জনপ্রিয় গেম পোকেমন গো, সুপার মারিও এবং লেজেন্ড অফ জেল্ডার মতো গেমগুলো মোবাইল প্ল্যাটফর্মের জন্য ডেভেলপ করতে শুরু করেছে। এই মোবাইল গেমগুলোর মধ্যে শুধুমাত্র সুপার মারিও সিরিজের সুপার মারিও রান এবং সুপার মারিও কার্ট ট্যুর গেম দুটো ইতোমধ্যে প্লে স্টোর থেকে 100 মিলিয়ন বারের বেশিও ডাউনলোড করা হয়েছে।